রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আজ দ্বাদশী, তাই সকাল সকাল গোবিন্দের সেবা পূজা করে নিয়েছি। এখন সকালে গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দেব। আর আজ সকালে গোপাল সোনাদের বাল্য সেবা দেব দুধ, চিড়ে আর কলা দিয়ে, আর তার সঙ্গে চিড়ের মোয়া দিব। এখন আমি বাল্য সেবা দিয়ে দিয়েছি। বাল্য সেবা দেওয়ার পর আমি সকাল সকাল সবজি আমান্নি করে নিয়ে রান্না বসিয়ে দেব। যেহেতু গতকাল একাদশী গেছে, সে কারণে আজ সকাল সকাল রান্না করে ভোগ লাগিয়ে দেব। আজ আমার গোপাল সোনাদের ছানার বড়া করে সবজি রান্না করব আলু ফুলকপি দিয়ে। আর ছানার বড়া বানানোর জন্য ছানাটা রেডি করে নিচ্ছি। ছানাটার মধ্যে একটু আটা দিয়েছি, আর একটু লবণ আর একটু হলুদ দিয়েছি। এখন ছানাটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। অনেকে এই সবজিটার নাম ছানার কোপ্তাকারি বলে, আমি তো ছানার বড়ার তরকারিই বলি। ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে, যেন মনে হয় ছানা থেকে তেল বেরোচ্ছে। এমন সময়ে সে ছানাগুলো গোল গোল করে পাকিয়ে নিতে হবে। অনেকে অনেক রকমভাবে এই ছানার বড়ার তরকারি করে, আমি এইভাবে করি। বাজারে কেনা পনির বাড়ির সবাই অত পছন্দ করে না, সেই কারণে বাড়িতে ছানা বানিয়ে বড়া করে তরকারি করি, অথবা বাড়িতে পনির বানিয়ে তরকারি রান্না করি। আজ যেহেতু দ্বাদশী, সে কারণে এক এক করতে করতে অনেক কিছু রান্নার জোগাড় হয়ে গেছে। পাপি আমাকে বলেছ তুমি একাদশী ব্রত করো, আর সুদীপ্তাও বলেছ তুমিও মোক্ষদা একাদশী পালন করেছ। শুনে খুবই ভালো লাগলো। এইভাবে তোমরা সবাই গোবিন্দের সেবা কাজে যুক্ত থেকো। আর আমার সত্যিই খুব ভালো লাগছে যে তোমাদের মতন ভক্তদের সাথে আমি কথা বলতে পারছি। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো। আর গীতাদি আমায় বলেছ তুমি নির্জলা একাদশী ব্রত করো। শুনে সত্যি খুবই ভালো লাগলো যে তোমাদের মতন বৈষ্ণবের সঙ্গ আমি করতে পারছি। নির্জলা একাদশী ব্রত করা সর্বশ্রেষ্ঠ। তোমরা সবাই আরও গোবিন্দের সেবা কাজে এগিয়ে যাও, এইটুকুই আমি রাধা দামোদরের কাছে প্রার্থনা করি। আমারও খুব ইচ্ছে হয় নির্জলা একাদশী করার, কিন্তু কোনো কারণবশত অনেক সমস্যার জন্য আমি করতে পারি না। আমার অনেক প্রবলেম আছে, সে কারণে আমাকে বাধ্য হয়ে কিছু না কিছু প্রসাদ গ্রহণ করতে হয়। তবে তোমরা যে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করছো, এতেই আমি খুবই খুশি। আমার খুবই ভালো লাগছে যে তোমাদের মতন আমি বন্ধু পেয়েছি। আর আদিত্য বলেছ তুমি খুব ভালো আছো, শুনে খুবই ভালো লাগলো যে তুমি ভালো আছো। সবাই ভালো থাকো, গোবিন্দের কাছে এই প্রার্থনা করি। তার সাথে তুমি কথা বলেছ যে তোমার বাড়িতে মাধবের সেবা পূজা হয়, শুনে খুব ভালো লাগলো। বেশি করে গোবিন্দের সেবা কাজ করো, আর গোবিন্দের পথে আরও অগ্রসর হও, এইটুকুই আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি। আর পায়েল আমায় বলেছ আমি কিভাবে গোবিন্দের ভোগ নিবেদন করি সেটা যেন তোমাকে জানাই। আসলে আমার রাধা দামোদরকে যখন ভোগ নিবেদন করব, তখন তো সেটা আমি কাউকে দেখাতে পারবো না, কিন্তু তোমাকে বলে দিতে পারবো কিভাবে আমি লাগাই। আর তারপরও তোমার গুরুদেবের কাছে অবশ্যই তুমি জেনে নিও কিভাবে রাধা দামোদরের ভোগ লাগাতে হয়। কারণ আমরা সব কিছুই গোবিন্দের সেবা পূজা আমরা দেখাতে পারবো না, কারণ অনেক কিছুই আছে যেগুলো সকলকে দেখানো যায় না। এ কারণে আমাদের গুরুদেবেরই এটা নির্দেশ আছে যে সকলের সামনে কখনো ভোগ লাগাতে হয় না। তোমরাও হয়তো দেখেছো কোনো মঠ মন্দিরে গেলে যখন ভোগ হয় তখন সেখানে পর্দা টেনে দেওয়া হয়, তখন দরজা বন্ধ করে গোবিন্দকে ভোগ লাগানো হয়। এ কারণে কখনো নিবেদন করার সময় কাউকে দেখাতে নেই। আমি কিছু কিছু তোমায় আমি বলছি, তোমাকে বোঝানোর চেষ্টা করছি। যদি তুমি বুঝতে পারো তাহলে আমি খুবই খুশি হব। গোবিন্দের কাছে যা ভোগ দেব, সে ভোগের বস্তুটা গোবিন্দের সামনে রেখে তার উপরে তুলসী পত্র দিতে হবে, আর তার পাশে গ্লাসে একটু জল দিতে হবে।
জলের মধ্যেও একটু তুলসী পত্র দিতে হবে। দেওয়ার পরে যে পঞ্চপাত্রের মধ্যে জল শুদ্ধিকরণ করা হয়েছে সেই শুদ্ধিকরণ জলটা চামচে করে একটু ভোগের উপরে দিতে হবে। সেই শুদ্ধিকরণ জল ভোগের উপরে দেওয়ার পর তোমাকে সে ভোগের বস্তুর নাম বলে যার নামে নিবেদন করবে তার নাম বলতে হবে। তারপরে তোমার ওই ভোগের উপরে গুরু মন্ত্র জপ করতে হবে, যা বীজ মন্ত্র বলা হয়। সে মন্ত্র 10 বার জপ করে নিতে হবে। তারপরে তুমি গোবিন্দকে মন থেকে নিবেদন করতে হবে, প্রভু তুমি কৃপা করে সেবা করো, আমার তো তোমাকে দেওয়ার মতন কোনো শক্তি নেই। এরকম মন ভরে আকুতি মিনতি করে গোবিন্দকে সেবার জন্য অনুরোধ করতে হবে। তারপরে ঘরের বাইরে এসে দরজা বন্ধ করে গোবিন্দের নাম করতে হবে। আমাদের যেমন সেবা করতে 15 মিনিট 20 মিনিট টাইম লাগে, তেমনটা টাইমটা গোবিন্দের জন্য দিতে হবে। তারপরে 15 মিনিট 20 মিনিট পর যখন ঘরের মধ্যে প্রবেশ করা হবে, তার আগেই গোবিন্দকে স্মরণ করে সেখানে বাইরে থেকে প্রণাম জানাতে হবে। তারপরে হাতে 3 বার তালি দিয়ে সে মন্দিরে প্রবেশ করতে হবে। এরপরও অনেক কিছু বিধান আছে, তা গুরুদেবের কাছ থেকেই জেনে নেওয়া উচিত। তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো কি না আমি জানি না। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। আর এখন দেখো আমার রান্না হয়ে ভোগও হয়ে গেছে। আমার রাধা দামোদরকে দর্শন করিয়ে দিচ্ছি তোমাদের। আর দেখো হঠাৎ এক বৈষ্ণব এসে উপস্থিত। আমার তো খুবই ভালো লাগলো, আজ দ্বাদশীর দিন বৈষ্ণব ঠাকুর এসেছে, তাই তাকে মন ভরে সেবা দিলাম। সেবা দেওয়ার পর একটু আরতি করে নিলাম, তাকে প্রণাম করলাম। বৈষ্ণব গৃহে আসলে আমার এত আনন্দ লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দেখো আমার মা রাধা দামোদরের জন্য, গোপাল সোনাদের জন্য শীতের পোশাক বানাচ্ছে। আমার মায়ের হাতের কাজ খুবই সুন্দর, এত সুন্দর করে বানিয়ে দেয় যে কিনতেও ওরকম পাওয়া যাবে না। আর ঈশান আমায় বলেছ তোমার বাড়ির কেউ ভক্তি পথে নয়, সে কারণে তোমাকে একা একাই সব কিছু করতে হয়। তুমি সঠিকভাবে কোনো কিছু নিয়মকানুন জানো না, তাই কিছু কিছু আমার কাছ থেকে জানতে চেয়েছো। আমি তোমাকে অবশ্যই বলবো, পরের ভিডিওতে তোমাকে আমি জানাবো তুমি যা যা জানতে চেয়েছো। আর দেখো আমার মা এই জামাটা বানিয়েছে, এটা আমার গোপাল সোনার জন্য একটা শীতের পোশাক। আর এইটা দেখো রাধারানীর জন্য বানিয়েছে। এই উপরেরটা মা বানিয়েছে, নিচেরটা আবার আলাদা করে বানাবে। দেখো কত সুন্দর হয়েছে। আর যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর তার সাথে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো। এখন আমরা একটু প্রসাদ পেয়ে নেব, তারপরে মালা জপ করে আবার বিকেলে শীতল ভোগ দিয়ে দেব। এখন একটু আমার রাধা দামোদরকে বিশ্রাম দিয়েছি, আর এখন দেখো বিকেল হয়ে গেছে, আমি বিকেলে আমার রাধা দামোদরকে শীতল ভোগ দিয়েছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।